পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে সাথে আছি আমি অঞ্জন রায়। আজকে আমাদের সাথে যে দুজন অতিথি আছেন তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আছেন শিক্ষক গবেষক মোহাম্মদ এ আরাফাত, সাথে আছেন নীলোফার চৌধুরী মনি এমপি, তিনি বিএনপি নেতা। স্বাগত দুজনকেই। দর্শক, শুরুতেই আমরা এমপি আপনার কাছে আসছি। রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছেন সংসদে আসার, আপনারা সংসদে যাননি। জি ধন্যবাদ। আমরা সংসদে যাইনি। লাস্ট যে শিরোনামটা দেখলাম যে প্রয়োজনে বিএনপি বলেছে যে কোনো সময় সংসদে যাবে। সংসদে যাইনি দেখে যাব না। আর আমরা সেই সংসদে যেতে চাই না যে সংসদে, যে দেশে একজন বিরোধী দলীয় চিফ হুইপকে পেটানোর জন্য রাষ্ট্রপতি পদক দেওয়া হয় একজন ছিনতাইকারীকে, একজন পুলিশ নামের কলঙ্ককে, একজন গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ বনাম এই যে পুলিশদের মধ্যে ডিভাইডেশন তাদেরকে। এবং আমরা সেই সংসদে যেতে চাই না যে সংসদে আমাদের বিরোধী দলের নেত্রীর নামে যে কেসটা, আপনারা জানেন যে এখন ওনাকে যে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাকে জেলে পোড়া হবে, এরকম কথা আমরা বাইরে থেকে শুনি। এবং তারপরে এককভাবে নির্বাচন করবে যে সরকার, এরকম কোনো সংসদে আমরা যেতে চাই না। আমরা সেই সংসদে যেতে চাই না যে সংসদে মন খুলে দুটো দেশের জনগণের কথা বলতে পারি না। আমরা সেই সংসদে যেতে চাই না যে সংসদে তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দিয়ে আলোচনার জন্য বলা হয়। আমরা অনেক দিন নোটিশ দিয়েছি এটার ব্যাপারে, আমাদের কোনো কথা বলতে দেওয়া হয় নাই। আমরা সেই সংসদে যেতে চাই না যে সংসদে আমরা পিলখানা নিয়ে কথা বলতে পারিনি। আমরা চেষ্টা করেছি, আমরা আপনার অর্থ আত্মসাৎ নিয়ে কথা বলতে পারি নাই, আমরা চেষ্টা করেছি। আমরা ছাত্রলীগের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে পারিনি, আমরা চেষ্টা করেছি। আমাদের বিভিন্ন নোটিশের সময় আমাদেরকে তাদের পছন্দ মতো নোটিশগুলো শুধু আমাদেরকে পড়তে দেওয়া হয়। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে এক্সাম্পলটা আমি চট্টগ্রামের শান্তি বাহিনীর নামে 7 দিন টানা আমি নোটিশ দিয়ে গিয়েছি। আমারটা কখনোই অ্যাডভান্স আজকে আমি পারলাম না, কালকে তো সেটা আবার এগিয়ে থাকবে। আজকে যদি আমি পিছিয়ে থাকি, 7 দিন ব্যাপী হয়নি। আমার একজন কলিগ বলছে আজীবন যদি দিতে থাকো তোমাকে কখনোই এই নোটিশ বলার জন্য ডাকবে না 71 বিধি। সো আমি যখন 7 দিন পরে নতুন একটা নর্মাল একটা স্কুল বিষয় নিয়ে কথা বললাম, আমাকে খুব সুন্দরভাবে দিতে দিল। এই যে সংসদে এমনি বোঝা যায় যে আমাদের স্পিকার নিরপেক্ষ, কিন্তু আমরা ওই প্রমাণটা পাইনি 4 বছরে। যে 16 মাসে যেখানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে 16 মাস আগে এটা করার কথা ছিল না, 16 মাসের মধ্যে, এবং 2.5 বছরের মধ্যে সংসদে আপনার আদালতে সুপ্রিম কোর্টে রায় পূর্ণাঙ্গ কপি বের হওয়ার আগেই যে সংসদে বিল পাশ করা হয়েছে, 11 মিনিটে যে সংসদে বিল পাশ করা হয়েছে, সেই সংসদে আমরা যেখানে গুণের ভিত্তিতে দেখা হয় না, সংখ্যার ভিত্তিতে দেখা হয়। আমি সেটাকে মন্দভাবে দেখছি না, কিন্তু সংসার হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আর না জয়যুক্ত হয়েছে, এটার মধ্যে আমাদের কণ্ঠস্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায়। কারণ প্রায় এতগুলো 300-র মতো সংসদ সদস্যের কণ্ঠস্বরের সাথে আমাদের কণ্ঠস্বর ওখানে কাজ করবে না। তো যে সংসদে গুণগত মান দেখা হয় না, বিরোধী দল, আমি বলবো বিরোধী দলে এত কিছুর পরেও 2008 সালের নির্বাচনে আজকের বিরোধী দল 33.5% ভোট পেয়েছে, এবং যারা আজকে ক্ষমতায় হতে পারে তারা অনেক সিট পেয়েছে, কিন্তু ভোটের সংখ্যা 37-এর উপরে না। তো সেইখানে বিরোধী দলকে, বিরোধী দলের সম্মান, বিরোধী দলের অস্তিত্ব বিলীন করার জন্য যেখানে চেষ্টা করা হচ্ছে, কেসের ওপর কেস, লক্ষ লক্ষ কেস, এবং অ্যারেস্ট করা, আপনি দেখেন চোর গুন্ডা বাটপার সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বিরোধী দলের নেতাদেরকে জেলখানা খালি করে ভরার জন্য। জেলের যা ভারসাম্য, তার চেয়ে 100 গুণ বেশি লোক ঢুকিয়েছে। সেটা আপনি যদি এটার যদি করতে যান, তথ্য জানতে চান, দেখবেন যে তার 90% লোক বিএনপি করে, অথবা বিএনপির জন্য, বিএনপির নেতা কর্মী। সেই জন্য আমরা সেই সংসদে যেতে চাই না যে দেশে এখন প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে আমাদের মা বোনরা, এবং যে দেশের মানুষ প্রতিনিয়ত গুম হচ্ছে। আমি জানি না আমি এখান থেকে যাওয়ার সময় আমার কি হবে, তারপরও এই দেশের কথা চিন্তা করে এবং একটা মিনি পার্লামেন্ট হিসেবে মনে করে আমি এখানে আসার সাহস পাই। বাট যেখানে আমি জনগণের জন্য কথা বলতে পারি না, সেখানে আমি যেতে। ধন্যবাদ। মোহাম্মদ আরাফাত, শুনছিলেন। আমি একটা জিনিসই বলবো যে ওনার স্পিরিটটা যদি আমি মেনে নিই, যদিও বেশ কিছু
কথা উনি মাঝখানে বলেছেন, যেগুলোর সাথে আমার তথ্যগতভাবে দ্বিমত আছে, সেগুলো আমি কাউন্টার করে 1 ঘন্টা পার করে দিতে পারবো, সেটা আমি করতে চাই না। কিন্তু স্পিরিটটা যদি আমি মেনে নিই, তাহলে একটা জিনিসই অনুরোধ করব যে উনি যেহেতু একটি সক্রিয় সদস্য একটি রাজনৈতিক দলের, যারা অতীতে ক্ষমতায় ছিল এবং ভবিষ্যতে আসবে, আমি অতীতকে ঘাটবো না। আবার যদি বলাই যায়, অতীতে যদি আমরা তাকাই, সংসদের অবস্থায় আরো খারাপই ছিল, ভালো তো ছিলই না। তবে আমি ভবিষ্যৎমুখী হয়ে বলতে চাবো, এই স্পিরিটটা যদি মাথায় রাখেন, যে স্পিরিট নিয়ে কথা বলছেন, এই স্পিরিটটা যদি বাস্তবায়ন আমরা ভবিষ্যতে দেখি, যখন ওনার দল ক্ষমতায় যাবে, এই জায়গাতে ওনার কাছ থেকে আমি কমিটমেন্ট চাবো এবং ওনার দলের কাছ থেকে কমিটমেন্ট চাবো। যে অভিযোগগুলি উনি করে সংসদে যেতে চেলেন না, যে সেই অভিযোগগুলি ভবিষ্যতে যাতে না ওঠে। অতীতে কিন্তু এর চেয়ে আরো বড় বড় দুই দলেই কি সেই জায়গা থেকে শীর্ষ নেতৃত্ব ছাড়া কেউ কমিটমেন্ট দিলে সেটি বাস্তবায়িত না, আমি ওনার কাছে ব্যক্তিগত কমিটমেন্ট চাবো, কারণ উনি তো যেটি বলছেন অ্যাপারেন্টলি বিএনপির কথা, এবং একজন কমিটমেন্ট দিলেও তো হবে, আরেকজনের কাছে ধীরে ধীরে আমরা নিব। হ্যাঁ, উনি তো অ্যাটলিস্ট করবেন। তো এই স্পিরিটের সাথে আমরা ঐক্যমত পোষণ করি, এবং ওনার দল ক্ষমতায় থাকুক, যে দল ক্ষমতায় থাকুক, আমরা স্পিরিটের সাথে উইল স্ট্যান্ড বাই দ্যাট, এবং উনি ইকুয়ালি একইভাবে স্ট্রংলি সমালোচনা করবেন তখনও যদি এরকম ঘটনা ঘটে। এতটুকুই আমার বলার আছে, আর কিছু না। আমি এর চেয়ে বেশি ফার্দার পুরনো কাসুন্দি ঘাটতে চাই না। নতুন কাসুন্দি তাহলে বানাতে হয় তো না, এখানে আসলে মানে আমরা আসলে আমাদের ওই জায়গাগুলো থেকে সরে যায়। আমরা যেটা বলি যে আমরা বিশ্বাস করি, বা হয় কি ওই যে ডাবল স্ট্যান্ডার্ডটা গ্র্যাব করে ফেলে। আমি অফকোর্স ওনাকে বলছি না এটা, যে ডাবল স্ট্যান্ডার্ডের জন্য হয় কি আমরা যেটা বলি সেটা ভুলে যাই অনেক ক্ষেত্রেই ক্ষমতায় গেলে। তো তারপরেও আমি মনে করি যে ওভারঅল একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে কিন্তু, এবং ডেমোক্রেসিতে আপনার এই যে ইভলিউশনটাই হয়, এখানে রেভলিউশনের কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। রেভলিউশনটাকে যদি বিকশিত হওয়ার বিষয়টিকে যদি একটু এক্সপেডাইট বা একটু ত্বরান্বিত করা যায়, সেটা আমরা দেখতে পারি। তো বাংলাদেশের ডেমোক্রেসি আগাচ্ছে, রিফর্ম অনেক। এই ক্ষেত্রে যদি রাজনীতির দিকে তাকাই, আমি জানি না আপনি হয়তো একমত হবেন না, বা নীলুফার চৌধুরী মনি একমত হবেন না, আমাদের দল একই ধরনের কথা। তো আমাদের আরেকটু গভীরে যে এটা দেখার চেষ্টাটা করতে হবে, যেটা আমি মনে করি, যদি একেবারে রিয়েল পিকচারটা পেতে চাই। না হলে কিন্তু এই রেটোরিক্স অবয়বে আবার অনেক কিছু হারিয়ে যাচ্ছে, যাচ্ছেও। আমি সেই জায়গা থেকেই বলছি আর কি। একজন দর্শক আছেন, তিনি কি বলেন দেখতে চাই। সুপ্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। জি দর্শক থেকে বিল্লাল বলছিলাম। জি বলুন। আমি বলতে চাই যে সংবিধান তো হচ্ছে জনগণের জন্য, তাই না? এই যে মনে করেন পূর্বে যারা ক্ষমতায় ছিল তারা একই ব্যাপারে সংবিধানের দোহাই যে অনেক কিছু করেছে, বর্তমান সরকারও একই অবস্থা করতেছে। আমার প্রশ্ন হলো, যদি সংবিধান জনগণের জন্য হয়, সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার বলে না যে বিভিন্ন যে হচ্ছে, এই সংবিধান একটু চেঞ্জ করলে তো হয়ে যায়, ঠিক না? যেহেতু সংবিধানের যে জনগণের জন্য সংবিধান, এইটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। নীলুফার চৌধুরী। আমি দর্শকের সাথে সম্পূর্ণভাবে সব সময়, একটা সময় রাষ্ট্র আসলে দরকার ছিল না, যখন আমরা আদিম যুগে বাস করতাম। রাষ্ট্র কিন্তু মানুষকে তার স্বাধীনতাকে রক্ষা করা, প্রত্যেক মানুষের স্বাধীনতার জন্য একটা সংবিধানের দরকার পড়লো। তারপরে একটা জাতি গঠন হলো, গোত্র থেকে জাতি হলো, তারপরে না রাষ্ট্র। এবং রাষ্ট্র হওয়ার আগেও কিন্তু কিছু আইন কানুন নিজেদের মধ্যে নিজেদের স্বার্থের জন্য হয়েছে। সো রাষ্ট্রটা হচ্ছে বড় আঙ্গিকে, গোত্র বা পরিবার হচ্ছে ছোট আঙ্গিকে। সেইখানে আমি মনে করি যে এই সংবিধানকে অবশ্যই আরো সহজতর করা উচিত, যাতে জনগণ, একজন রিকশাওয়ালাও যাতে নর্মাল সংবিধানটা বুঝে যে তার স্বাধীনতা কি আর তার কর্তব্য কি, তার দায়িত্ব কি, তার কর্তব্য কি। এবং একজন যিনি কিনা প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে কিংবা যিনি কিনা রাজনীতির সর্বোচ্চ দায়িত্বে, তিনিও যেন বুঝেন। এবং এইটা যদি বোঝা হয় এবং এই সংবিধানটা, তাহলে সবার জন্য মানা সহজ হবে। এবং সবাই যদি এই সংবিধান মানে, তাহলে আইনের অপপ্রয়োগ হবে না। এবং আইন তখনই তার নির্দিষ্ট পথ হারায় যখন আইনের অবমাননা হয়, আইনকে যখন ঠিকভাবে প্রয়োগ করা হয় না। আজকে দেখেন, আজকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আজকে আমাদেরকে আসার জন্য ওয়েলকাম করেছেন। আমি তাকে শ্রদ্ধা করছি, তার চেয়ারকে আমি অবশ্যই স্যালুট করি, কারণ আমি একজন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সংসদ সদস্য। কোন দলের সংসদ সদস্য সেটা বলা হয় না, কিন্তু আমি যখন দেখি একজন মহামান্য রাষ্ট্রপতি যখন দেখি যে হত্যাকারীকে, তখন কিন্তু আরেকটা অপরাধের জন্ম হয়। যখন আমি দেখি একই অপরাধ করছে আমি এবং আমারই সহকর্মী আরেক দল, ছাত্রলীগ বা
যুবলীগ বা মহিলা লীগের আরেকজন, সে শুধুমাত্র সরকারে থাকার জন্য পার পেয়ে যাচ্ছে, আমি সেই জায়গায় পার পাচ্ছি না। আমার জন্য অনেকগুলো আইন হচ্ছে, আইনের প্রয়োগ হচ্ছে। সে ফর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, উনি একটা ময়লার গাড়ি, বাংলাদেশের দূষণকে পরিষ্কার করার জন্য যে ময়লার গাড়ি কথিত আছে যে উনি ভেঙেছেন, কেউ বিশ্বাস করবে না যে ওনার মতো একজন লোক, উনি যদি খারাপও হতো অন্তত ময়লার গাড়ি ভাঙার জন্য একটা মহাসচিবকে লাগে না, সেটার জন্য কেসের জন্য উনি জেল খাটছেন। একজন মানুষকে 38 জায়গায় জেল খাটানোর কোনো কারণ নেই। আমরা জানি হরতাল যদি দেয়, হরতাল কিন্তু আমার সাংবিধানিক অধিকার, আমার মৌলিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। সেই হরতালের আগে বা অবরোধের আগে যদি একজন মহাসচিব কেন, একজন চেয়ারপারসন কেন, যিনি গোত্রের শ্রেষ্ঠ বা দলের শ্রেষ্ঠ, উনি যদি বলেন ওয়ান অফ দেম, নীতি নির্ধারকদের মধ্যে, যে আপনারা প্লিজ আপনারা আগামী দিনে, উনার অপরাধ, উনি শুদ্ধ ভাষায় প্লিজ বলেছেন, অনুরোধের স্বরে বলেছেন, উনি বলেছেন আপনারা কেউ গাড়ি বের করবেন না, কারণ এই গাড়িটা জনগণেরই সম্পদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশেরই সম্পদ। এই কথা বলার জন্য যদি উনি যদি 38টা মামলার আসামি হয়ে যায়, তাহলে ঠিক একই জায়গায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি যখন বলেছেন জামাত আর বিএনপি নাই, যাকে রাস্তায় পাবে ধরে পিটায় মাইরে ফেলবা, এবং তখন যখন যুবলীগ কিন্তু তার প্রতিবাদ করেছে যে এটা আপনি আপনার ভেতরে যায় নাই, বুদ্ধিমানের কাজ করেছে। কিন্তু ছাত্রলীগ, তাদের বয়স কম, তারা বুঝতে পারে নাই। যখন তারা একটা ঘটনা ঘটালো, ওই আজকে যারা জিনাকে মহামান্য পদক দিলেন, উনি এই যে দেখেছি মানুষটা মারতে মারতে, শুনেছি একসময় মানে কাফের মারতে মারতে ফেরেশতাও মেরে ফেলে, তাদের অবস্থায় যদি এটা হয় যে বিএনপি আর জামাত যদি কাফের হয়, তারা কিন্তু ফেরেশতাও মেরে ফেলছে তাদের দৃষ্টিতে। কারণ ওই বিশ্বজিৎ বলেছে আমি বিশ্বজিৎ, তার মানে তাকে বোঝানো হয় না কোন বিশ্বজিৎ আর যাই করুক সে জামাত ইসলামী বা শিবির করতে পারে না, কোন বিশ্বজিৎ আর যাই হোক, তার বাড়ি যদি সে হয় আপনার ফরিদপুর বা শরীয়তপুর, সে আর যাই হোক বিএনপি করতে পারে না। এটা জানার পরও যারা উল্লাস করেছে, তারা কিন্তু তাদের পথটাকে মুক্ত করার জন্য, আগামী দিনে ভালো পোস্ট পাওয়ার জন্য তারা করেছে। কিন্তু সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বহাল তবিয়তে আছে, আমি যেটা বলছি। অথচ আজকের যুদ্ধাপরাধী নিয়ে কথা বলছেন উনি কিন্তু সেই যুদ্ধের সময় কোন একটা জেলার 9 মাসে ভারপ্রাপ্ত ডিসি ছিলেন। একটা ডিসির কাজ কি? যখন যে সরকারের অধীনে উনি কাজ করেন, হয় তাকে বয়কট করে সে মুক্তিযুদ্ধে চলে যেতে পারতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো, অথবা সেইখানে যদি সে নিয়োগকৃত থাকেন, সে তার সরকারকে যতদিন পর্যন্ত পাকিস্তান সরকার থাকবে, পাকিস্তানের সরকারের জন্য কাজ করতে পারেন। তো উনি কি করেছেন? আমি এখানে যদি প্রত্যক্ষ, আজকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই ধর্মের ইমামদের নিয়ে যে আপনারা দেশের জন্য কাজ করেন, কল্যাণের জন্য কাজ করেন, রাষ্ট্রের বিপরীতে কাজ করেন না। তো আমার জিজ্ঞাসা যে ওই স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন কি কাজ করেন দেশের জন্য, না তৎকালীন পাকিস্তানের জন্য? এই উত্তরটি তিনি সরাসরি দিলে ভালো ছিল। এখানে কয়েকটা বিষয় উঠেছে, আমি একটা বলবো, স্পেশালি ক্লেমেন্সি নিয়ে আমি বলতে চাই। রাষ্ট্রপতির যে ক্লেমেন্সি, যে মাফ করে দেয় ব্যাপারটা, এটা যখন ঘটেছিল তখন আমি খুব তীব্রভাবে এটার প্রতিবাদ করেছিলাম ব্যক্তিগতভাবে, এবং আমি খুব স্পষ্টভাবে বলেছিলাম যে একজন ফাঁসি আসামিকে যদি মাফ করে দেওয়ার ব্যাপারটা সাংবিধানিকভাবে করার এখতিয়ার রাষ্ট্রপতি আছে এবং আইনের মধ্যে এটা হয়, কিন্তু এই প্র্যাকটিসটা খুবই জঘন্য এবং এটা খুবই ডেঞ্জারাস। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা অন্তরায়, এবং আমি কিন্তু ক্যাটেগরিক্যালি পাবলিকলি এটা বলেছি, এখনো বলছি, আবারও বলবো, এটা হচ্ছে আমার ব্যক্তিগত স্ট্যান্ড। বাট একই সাথে আমি বলবো, এখানে আবার আমি ওনার কমিটমেন্ট চাবো। ওনাদের আমলেও কিন্তু এই ক্লেমেন্সি ঘটনা ঘটেছিল, বিদেশ থেকে নিয়ে এসে তৎকালীন মওদুদ সাহেব নিয়ে এসে, যে ঝিন্টু, ইউ রাইট। তো এই জিনিসগুলি যখন আজকে সমালোচনা করছেন, আমি আশা করব এই সমালোচনাটা করছেন ওই আপনার অবস্থানটা ওই জায়গা থেকে, যে এই কমিটমেন্টটা যাতে থাকে ফিউচারে, যাতে এটা না হয়, ইভেন আপনাদের সময় যেটা আপনারা অতীতে করেছেন। মানে আপনাকে বলছি না, বিকজ আপনার সেই ইয়েটা ছিল না, বাট এই জায়গা থেকে আমি চাবো যে কমিটমেন্টটা যাতে থাকে, এই কমিটমেন্টের বহিঃপ্রকাশ আপনারা যখন ক্ষমতায় থাকবেন তখন আমরা এটা দেখতে চাই। আর যদি না হয়, তাহলে আজকে যেভাবে সমালোচনা করছেন একইভাবে সমালোচনা যেটা আসে, যে সমালোচনা আমি করেছি এই গভর্নমেন্টের এগেনস্ট, এই ক্লেমেন্সির পক্ষে। দ্বিতীয় জিনিসটা একটু বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটি নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমি নিজে শুনেছি, এখানে কিছুটা ডিস্টর্শন হয়েছে। আপনাকে আমি বলি, আই ওয়ান্ট টু বি ভেরি অবজেক্টিভ, কেস বাই কেস আমি দেখতে চাই। একটা মানুষকে পূর্ণাঙ্গভাবে দেখতে হবে, সবকিছু একজনের ভালো, সবকিছু খারাপ জনগণের আছে, সাংবিধানিকভাবে সে প্রতিহত করার রাইট আছে। অন দ্য টপ অফ দিস, আমি তো মনে করি জামাত শিবিরকে আপনার প্রতিহত করতে হবে শুধুমাত্র রাজনৈতিকভাবে না,
রাজনৈতিক সংগঠনগুলো তো করবেই, সাংস্কৃতিকভাবেই করতে হবে। স্বাধীনতার বিরোধী শক্তি, একে প্রতিহত করতে হবে থিওলজিক্যালি। এই যে ইমামদের নিয়ে আজকে প্রধানমন্ত্রী বলছেন, প্রত্যেকটা কর্নারতে সামাজিকভাবে, সোশ্যালি প্রত্যেকটা কর্নার থেকে প্রতিহত করতে হবে। কাজেই প্রতিহত করার যে বিষয়টি, এটার সাথে আমি একমত পোষণ। আরেকটা একজন দর্শক আছেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম অঞ্জন ভাই, ওয়েলকাম টু গাজী টিভি। ধন্যবাদ, প্রশ্নটি করুন। আচ্ছা, আমি আরাফাত খানের কাছে একটা প্রশ্ন, যে আজকে প্রধানমন্ত্রী মৌলানাদেরকে ডেকে দেশ রক্ষার জন্য মৌলানাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান করলেন। তো আমি কিছুদিন আগে দেশ থেকে এসেছি, আমি বাইরে থাকি, দেখলাম যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দাড়ি রাখতেছে, ওদেরকে জঙ্গি বলা হচ্ছে। এটা কি সম্ভব বাংলাদেশে? ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নের ধরনটি বুঝতে পেরেছি জনাব আরাফাত। জি, না, যেটি হচ্ছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাঁড়িয়ে রাখছে, তাদেরকে জঙ্গি বলার কোনো সুযোগ নেই, দেশের সব মানুষ জঙ্গি হয়ে যেত, তাই না? হ্যাঁ, বাংলাদেশে নো, এখানে এটা প্রভোকেটিভ একটা ইস্যুস, এখানে একটা ইমোশনকে নিয়ে প্লে করা হচ্ছে এই প্রশ্নের মধ্য দিয়ে। আমার যেটা মনে হয়, যারা জঙ্গি তারা জঙ্গি, সে শেভ করে শিবিরের মতো রাস্তায় নামলেও তারা জঙ্গি। আবার তারা যে দাড়ি টুপি পড়েছে বলে তারা জঙ্গিবাদ করলে তাদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছে বলে বাদ দিয়ে দিবেন, মাফ করে দিবেন, সেটাও চলবে না। কাজেই যে জঙ্গি সে জঙ্গি। জঙ্গিরা যদি দাড়ি টুপি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে কি আপনি তাদেরকে ছেড়ে দিবেন? সেটা তো আপনি ছাড়বেন না। কাজে এইখানে এই দাড়ি টুপির দোহাই দিবেন না। আমার কথা হচ্ছে যে সে জিন্সের প্যান্ট পরা, সেই ওয়েলস মানে স্যুট পরাও যদি হয় আর দাড়ি টুপি পরা হয়, জঙ্গি। এবং যারা ধার্মিক ধর্মভীরু, বাংলাদেশের মেজরিটি মানুষ কিন্তু ধর্মভীরু, তারা ধর্মান্ধ নয় কিন্তু, আপনি খেয়াল করে দেখেন। এবং আমাদের তৃণমূলে যে অসাম্প্রদায়িক চেতনা, ধর্মভীরুতাও আছে, অসাম্প্রদায়িক চেতনা আছে, যেটিকে তারা প্রচন্ডভাবে আপহোল্ড করে, সেটি কিন্তু অরিজিনাল বাংলাদেশ। এই জঙ্গিবাদ কিন্তু ইম্পোর্ট করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। সেই ইম্পোর্টেড যে জিনিসটা, সেটাকে যারা নার্চার করে, এদের মধ্যে কিছু লোক যদি দাড়ি টুপি রাখে, তার এগেইনস্টে তো আপনি অ্যাকশন নেবেন অবশ্যই। সেইটা দিয়ে আপনি যদি বলেন যে সব দাড়ি টুপিওয়ালার পিছনে লেগেছে, তাহলে প্রধানমন্ত্রী কেন ইমামদেরকে নিয়ে আজকে বসেছেন? কেন এই যুদ্ধটা থিওলজিক্যাল যুদ্ধ, ধর্ম দিয়েও কেন করা হচ্ছে? আমরা যে ধর্মের যে উদারতা, ধর্মের যে শান্তি, যে জায়গাটি, সেটা নিয়েও তো আমরা এই যুদ্ধেতে নামছি। আমরা সামাজিকভাবে নামছি, আমি একটু আগে বলেছি, আমরা সাংস্কৃতিকভাবে নামছি, আমরা রাজনৈতিকভাবে নামছি, আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও নাম। আমি আগের কথা থেকে একটু ধরে আসবো, আমি একটি কথা বলা হয়নি। ফখরুল ওনার সাথে এই জায়গা, এই আজকে প্ল্যাটফর্ম থেকে আমি আবার প্রতিবাদ করতে, এর আগে করেছি। মোয়াজ্জেম হোসেন গ্রেফতার করা হয়েছিল, আমি কন্ডেম করেছি গভর্নমেন্টকে পাবলিকলি, টক শো থেকে। যে কোনো রাজনৈতিক গ্রেফতারকে আমি সমালোচনাকে কন্ডেম করি। আমি মনে করি এটা ডেমোক্রেটিক কালচারের সাথে যায় না। এবং ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যে গ্রেফতার করেছে, যে অজুহাতেই করা হোক, আমি মনে করি না এই গ্রেফতার করার বিষয়গুলি পলিটিক্যাল স্ট্র্যাটেজির কারণে পলিটিক্যাল পার্টিগুলি করে। বাট আমি অ্যাজ এ সিটিজেন আই ডোন্ট সাপোর্ট ইট অ্যান্ড আই কন্ডেম দিস। বাট এট দ্য সেম টাইম এখানে আবার আমি কমিটমেন্ট চাবো। বিএনপির আমলে আপনি দেখেন সাবের হোসেন চৌধুরী, শাহরিয়ার কবির, মুনতাসির মামুনের মতো লোকজন যারা পলিটিক্সও করে না ডিরেক্টলি, ইভেন এই আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সাহেব, এদেরকে যে যারা কেউ কোনো প্রভোক করেনি, দেখেন, আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু জাস্টিফাই করার জন্য বলছি না, তাও বলি, এই যে জয়নুল আবেদিন ফারুক সাহেব, উনাকে যেভাবে বেদম প্রহার করা হচ্ছে, আমি এটাকে কন্ডেম করেছি পাবলিকলি এবং এখনো করি। কিন্তু উনি কিন্তু প্রভোক করেছে, উনি যে আচরণটা করেছে সেটাকেও আমি কন্ডেম করেছি। কিন্তু এরকম কোনো আচরণ এরা কেউ করেনি, কিন্তু এদেরকে সুস্থ ধরে নিয়ে যেভাবে টর্চার করা হয়েছে, এটা কি নজির স্থাপন করেছিল বিএনপি জামাত সরকার। আমি আজকে আবার কমিটমেন্ট চাবো যে আজকে যে জায়গায় আপনি দাঁড়াবেন সেটা যাতে ইউনিভার্সাল হয়, সেটা যাতে আপেক্ষিক না হয়, আমি হলে ঠিক নাই, অন্য হলে ঠিক আছে। ইট হ্যাজ টু বি ডেমোক্রেসির জন্য আমাদের এই সততার জায়গায় দাঁড়াতে হবে, কিন্তু নাহলে কিন্তু হবে না। আমি সেই জায়গাটাই আশা করবো। নীলুফার চৌধুরী মনি কমিটমেন্টের প্রশ্ন তুলছেন বারবার জনাব আরাফাত। উনি বারবার স্পিরিটের কথা বলছেন, কমিটমেন্টের কথা বলছেন। আমার মনে হয় যে যারা আমরা টকশো করি, আরাফাত সাহেব অনেক করেন, আমরা কিন্তু অন্যেরটাও দেখি। হ্যাঁ, তো স্পিরিট এবং কমিটমেন্ট আমি আমার দিক থেকে বলতে পারি। উনি নিশ্চয়ই, আমি আশা করছি যে উনিও আমারটা দুই একটা দেখেছেন। আমি আমার সততার মধ্যে থাকতে পছন্দ করি। আমি আমার জায়গায়, অনেকেই আমাকে লোভ দেখানোর চেষ্টা করেছেন যে আমি আগামীতে মন্ত্রী হব, আগামীতে এটা হব। আমি কিন্তু সবাইকে সবিনয়ে বলছি, এখন আমি আজকে এই স্ক্রিনের সামনে বলছি, লক্ষ লক্ষ লোক দেখছে, আমি বলছি আমি সব কিছুই চাই না যে দেশে আমরা কারো উপকার করতে পারি না। রিমোটটা আপনার কাছে থাকবে আর আমি টেলিভিশন হয়ে বসে থাকবো, নেভার এভার। আমাদের আসলে আমরা সবাই চিলের পেছনে ঘুরছি, আমরা কিন্তু কানে হাত কেউ দিচ্ছি না। আমরা সত্য কথাটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীও বলতে পারছেন না,
আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রীও বলতে পারছেন না আমাদের সমস্যা কোথায়। আমরা যদি ঠিক সমস্যার জায়গাটা ঠিক মতো টার্গেট করতে না পারি তাহলে আমাদের কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রীরা যারা কখনোই রাজনীতি করেন নাই, সারা জীবন যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় তাকে খুশি করার জন্য একদম সেই ইয়াং থেকে গাড়ির হ্যান্ডেল ধরেছেন, গাড়ি চালায় সমস্ত বাংলাদেশ ঘুরিয়েছেন, খাল খননের উপর ডিগ্রি নিয়েছেন, তারপরে কি করেছেন ওই ডিগ্রির সমস্ত উগরে দিয়েছেন কোথায়? আজকের বর্তমান সরকারের কাছে। আজকের সরকারের কাছে আমি একটা কথা বলছি, আওয়ামী লীগ আমি চাই সবসময় বিএনপি যদি টিকে থাকে আওয়ামী লীগেরও টিকে থাকা উচিত এবং অবশ্যই উচিত। আওয়ামী লীগ যদি টিকে থাকে বিএনপিরও অবশ্যই উচিত টিকে থাকা। আমি অনেকটা যমজ ভাই বোনের মতোই মনে করি, কারণ একজন গেলে কিন্তু আরেকজনকে নিয়েই যাবে। আমরা কিন্তু দেখেন আজকে যখন সংসদের সামনে যখন আমি ওই মানববন্ধনে দাঁড়িয়েছি আমার অনেকবার মনে হয়েছিল যে এখান থেকে কয়েকশো গজ দূরে আজকে অধিবেশন বসবে, শীতকালীন প্রথম অধিবেশন, এবং সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন, মাননীয় বিরোধী দলীয় নেত্রী অনুপস্থিত থাকবেন। ঠিক তারও 200 গজ দূরে আজ থেকে 4-5 বছর আগে ওনারা দুইজনই প্রতিবেশী ছিলেন। ওনারা দুইজন কতটা মনে রেখেছেন আমি জানি না, কিন্তু আমার অনেকবার আজকেও মনে হয়েছে আমি যখন সাব জেলের সামনে বসে আমরাও আন্দোলন করেছি, ওনাদের পক্ষ থেকেও কেউ না কেউ আন্দোলন করেছে, আমরাও তাদেরকে দেখেছি, তারাও আমাদেরকে দেখেছে। বানের পানি যখন আসে, আমি গ্রামের মেয়ে, জামালপুরের মেয়ে, চরের মেয়ে, যখন বানের পানি আসে তখন সাপ আর মানুষ একসাথে থাকে। আজকের এই রাজনীতির প্রেক্ষাপট দেখে আমার এরকমই মনে হচ্ছে আবারও যদি সাপ আর মানুষ যদি একসঙ্গে থাকে, সবসময় যে বানের পানি 3 ফিট আর 2 ফিট হবে এমন বলা যায় না, সেটা 10 ফিটও হতে পারে, 20 ফিটও হতে পারে। আমরা সুনামি থেকে কিন্তু দেখি 50 ফিট। আমরা যদি ভালো না হই তখন আমাদের বাসার কাজের লোকগুলো আমাদেরকে জ্ঞান দিবে, ভালো করার চেষ্টা করবে। বিগত দিনেও তাই করেছে, ইতিহাসের বারবার পুনরাবৃত্তি হচ্ছে। আগে মনে করতাম ইতিহাসের সেম পুনরাবৃত্তি হয় না। স্যাটেলাইট ভার্সেসে সালমান রুশদি একটা জায়গায় লিখেছিল গ্রিসের 500 বছর আগে, আজ থেকে 500 বছর আগে, খ্রিস্টাব্দ 500 বছর আগে, সেইখানে যেভাবে 1/11-এ নেতাদেরকে মানে অত্যাচার করা হয়েছে, ঠিক সেম অবস্থায় সেইখানে খ্রিস্টপূর্বের 500 বছর আগে সেম অবস্থায় গ্রিসে এই অত্যাচার করা হয়েছিল। সেইখান থেকে আমি শিক্ষা নিয়েছি যে ইতিহাসে পুনরাবৃত্তি হয় না, অনেক সময় বেশিও হয়। সেইখানে আমি বলছি আবারও স্পিরিটের কথা আসছে, কমিটমেন্টের কথা আসছে। আপনি জানেন আরাফাত সাহেব, আমি একজন মধ্যম শ্রেণীর কর্মী বললে নিজেকে গর্বিত মনে করি, আর নেতা কেউ কেউ বলে, বাট নেতা হওয়ার যোগ্যতা এখন আমার হয় নাই। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সত্যিই অকেজো নেতা। তো আপনি আমার কাছ থেকে যে স্পিরিটটা চেয়েছেন, জনগণ যদি কখনো পাশে থাকে আমি আমার নেত্রীকে বলতে পারবো, আমাদের নেত্রীকে বলতে পারবো, কিন্তু তাদের রিমোটটাও যদি সেই সময় কারো না কারো কাছে থাকে, আপনিও জানেন, আপনি বাইরে পড়ালেখা করেছেন, আমার চেয়ে আরো বেশি জানেন রিমোট কোথায় থাকে। আমরা হয়তো দেখি, বলতে পারি না, আপনি দেখেন, আমরা আশা করি আপনি বলবেন, কারণ আপনি বাচ্চাদের পড়ান। আজকের সন্তান যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, আপনি সেই সন্তানদের টেক কেয়ার করেন। সো আপনার কাছ থেকে সেই সন্তানরা অনেক বেশি শিখবে, এই কারণেই যে আপনি যদি কোনো দলের লিয়াজু করেন, সেটা আমাদের দল হোক আর অন্য সরকারের দল হোক, ওই বাচ্চাগুলো কিন্তু বিনষ্ট হয়ে যাবে। আজকে বাংলাদেশের 70% ইয়াং জেনারেশন পিপল আছে যারা আমাদের সন্তান, অথচ তারা যতটা সমাজসেবায় উন্মুখ ততটাই রাজনীতিতে বিমুখ। এই বিমুখটা কিন্তু শুধু আমরা নেতারা করছি তা না, আপনারাও করছেন। সেখানে স্পিরিটের কথা বলেন, আর জবাবদিহিতার কথা বলেন, আর কমিটমেন্টের কথা বলেন। সেইখানে আমি মনে করি বাবা মা যদি অরিজিনাল প্যারেন্টস হয়, একটা শিক্ষক তার পরবর্তী জীবনের অধ্যায়গুলো গড়ার জন্য আসল প্যারেন্টস, সেই প্যারেন্টসের জায়গা থেকে আপনার যদি ট্রান্সপারেন্সি এবং আপনার যদি অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাহলে দেশের আগামী দিনের ভবিষ্যৎ ভালোর দিকে থাকবে। এবং আমি মনে করি আমরা তো নষ্টভ্রষ্ট রাজনীতির প্রতিনিধিত্ব করি, আপনারা টিচার, শিক্ষক, আপনারা মানুষ, ওনারা বলে যারা সুশীল সমাজ, তাদের দৃষ্টিতে আপনি সুশীল সমাজ বলেন না বলেন, আপনি শিক্ষকদের প্রতিনিধিত্ব করেন। আপনারা যারা বলেন যে আমরা নষ্টদের রাজনীতি করি, ধরেন আমরাই তো পচেই ধরে গিয়েছি, কিন্তু আপনারা যে সন্তানদেরকে আপনারা এখন শিখাচ্ছেন, পড়াচ্ছেন, আমাদের এই সন্তানদেরকে আপনারা কতটুকু শিখাতে পেরেছেন? আমি ইয়াং ফোরামের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমরা ইয়াং অনেকগুলো এমপি ছিলাম এবং বাংলাদেশে যারা টকশোতে বেশ প্রমিনেন্ট তারা ছিল। তাদের কাছে কিছু ছেলে প্রশ্ন করেছিল আমাদের কাছে যে আপনারা আমাদেরকে যদি নিরাপত্তা দিতে পারেন, তবে আমরা আগামী দিনের দেশের ক্ষমতা নিতে পারবো।
তো আমাদের ওখান থেকে একজন যে মাহিবী চৌধুরী উনি বলেছিলেন যে ক্ষমতা আমাদের বয়স হয়েছে তোমাদের চেয়ে বেশি, কিন্তু খুব বেশি হয়েছে বলে তো মনে হয় না। ক্ষমতা যদি তোমাদেরকে আমরা একটা নিরাপদ জায়গায় দিই তাহলে আমরা রাখতে দোষের কি? এই যে আমাদের ইয়াংদের ভোতা হতে হতে তারা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। সেইখানে আমাদের এক নেতা বলেছিলেন যে ৭১-এর যুদ্ধের সময় আমাদের রণাঙ্গনে কারো কোনো অভিজ্ঞতা ছিল না, তাদেরকে কেউ বলে দেয় নাই যে এই দেশটা আমার মায়ের দেশ, এই দেশটাকে স্বাধীন করতে হবে। তারা তাদের স্পিরিট থেকে গিয়েছে, তারা তাদের কমিটমেন্ট থেকে মাকে বলেছে আমি আসছি বলে কেউ ফিরে আসতে পেরেছে, কিন্তু কেউ ফিরে আসতে পারেনি, কিন্তু দেশটাকে উপহার দিয়েছে। কিন্তু আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার জন্য, আপনার জন্য, বা আমাদের পূর্বপুরুষ নেতৃবৃন্দের জন্য এবং আমাদের স্বাধীনতার পিতৃপুরুষদের জন্য, তারা হয়তো একটা দেশ বিদেশি দেশিদের সহযোগিতায় স্বাধীন করেছে নিজেরা বুঝার আগেও, কিন্তু তারা আমাদের জন্য কি দিয়ে গিয়েছে। এবং আপনার আমার কমিটমেন্ট এমন জায়গায় হয়ে গিয়েছে, আমরা অনেক সময় অকেজো বস্তুতে পরিণত হয়েছি। অকেজো, আমি আবারও বললাম, কারণ আমরা যে দলগুলোর প্রতিনিধিত্ব করছি সেই দলগুলোতে আমাদের নেত্রীরা, আমি বলবো দেশনেত্রী বেগম খালেদা জিয়াই হোক আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হোক, তারা কিন্তু কখনো নিরঙ্কুশ ক্ষমতা চাওয়ার জন্য বলে না, কিন্তু এই নিরঙ্কুশ ক্ষমতা কেউ না কেউ বাইরে থেকে আসা হাইব্রিডরাই দিয়ে দেয় তাদেরকে অকারণে বুঝিয়ে দেন যে আপনি এটাই বলবেন, এটাই আপনার বলা উচিত। এবং প্রত্যেকটা মানুষ নিজের নম হরপ্রসাদ শাস্ত্রী একটা তৈল নামক প্রবন্ধ বানিয়েছিল। এই প্রবন্ধ এত বেশি কাজ করে যে এটা আপনিও জানেন, আমিও। ধন্যবাদ। আমরা কম বেশি সবাই জানি, কিন্তু বিরতিটি আছে সেটিও জানি। দর্শক এই মুহূর্তে একটি ছোট নীলোফার চৌধুরী মনি এমপি বলছিলেন, তিনি একটু বড় ক্যানভাসে বলেছেন, অনেক আত্মোপলব্ধির মতো কথাই বলেছিলেন। আপনি যখন কমিটমেন্টের কথা বলছিলেন তার উত্তরে। না, আমি কমিটমেন্টের কথা বলছি কি যে আমি মনে করি না যে উনি এককভাবে সবকিছু বদলে ফেলবেন, বাট কমিটমেন্ট বলতে আমি বলেছি অ্যাটলিস্ট ওনার স্ট্যান্ডটা যাতে একই থাকে। আজকে যে উদ্যম নিয়ে এবং যে এনার্জি বা যে মানে উচ্ছ্বাস এবং উৎসাহ নিয়ে উনি খারাপ জিনিসকে খারাপ বলার চেষ্টা করছেন, এটা যেন সবসময় থাকে। এবং অতীতে যে ঘটনাগুলি ঘটেছে বিভিন্ন সময়, সেগুলো যাতে উঠে আসে ওনার কথার মধ্যে, এতটুকু তো উনি পারবেন। আমি এতটুকুই বলছি, যে বদলে ফেলতে পারবেন এটা আমি বলছি না। এবং একজন মনি আমি ওইভাবেই বলছি আর কি, মানে মেটাফরিক্যালি, যদি পরিবর্তিত হয় একজন করে, আপনার কি হবে ইভেন্চুয়ালি কালেকটিভলি দেখেন আপনি ব্যাপারটা, ইম্প্যাক্টটা যেটা আসবে সেই জায়গা থেকে আমি বলছি, মানে ইট ওয়াজ নাথিং পার্সোনাল অ্যাট অল। আর শি ইজ রাইট যে শিক্ষক সমাজের মধ্যেও, সুশীল সমাজের মধ্যে বিভিন্ন ধরনের এজেন্ডাধারী লোকজন আছে যে যারা এজেন্ডা নিয়ে চলছে অনেক। তবে এগুলো নিয়ে আমি আবার ঢালাওভাবে কোনো কমেন্ট করতে চাই না, কারণ এগুলোকে আমি খুব স্পেসিফিকলি আলোচনায় আনতে চাই। সবার ক্ষেত্রেই তো এটা ট্রু না, এভাবে জেনারেলাইজ না করাই ভালো। কিছু মানুষ হয়তো থাকেন, হ্যাঁ, অফকোর্স ইটস দেয়ার। তবে রাজনীতি নিয়ে আমি এতটা হতাশ নই। আমি নিজে রাজনীতিবিদ নই, আপনি সরাসরি রাজনীতিতে আছেন, আমি এতটা হতাশ নই। এবং সবাই অকেজো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এটা আমি মনে করি না। আমি রাদের ব্যক্তিগতভাবে মনে করি, আপনি দেখুন যে মুসলিম মেজরিটি যে দেশগুলি আছে বা তৃতীয় বিশ্বের যে যতগুলি দেশ আছে, এর মধ্যে কতগুলি দেশে এতটুকুও ডেমোক্রেসি আছে, আমাদের এখানে যতটুকুই আছে। এবং ডেমোক্রেসি কিন্তু একটা প্রসেস যেটা ইভেন্চুয়ালি বিকশিত হয়, প্র্যাকটিস। এবং এই বিকাশমান ডেমোক্রেসি কিন্তু এখানে অনেক ভুল ত্রুটি আছে, আপনি অনেক ভুল ত্রুটি পাবেন। এবং ডেমোক্রেসির যে বেসিক ইনস্টিটিউশনগুলি, ইলেকশন কমিশন বলেন, দুদক বলেন, বিভিন্ন যেগুলো, সেগুলো কিন্তু আপনি খুঁত ধরতে চাইলে প্রচুর খুঁত ধরতে পারবেন, বাট কিছু কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্টও আছে। আমি ওভারঅল বলছি, এবং ইমপ্রুভমেন্টের জন্য আমি আবার কোনো পার্টিকুলার রাজনৈতিক দল বা গভর্নমেন্টকে ক্রেডিট দেওয়ার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না। ওভারঅল একটা প্যারাডাইম শিফট হবে, সময়ের একটি বিষয়। আপনি দেখেন মিডিয়া যেভাবে বিকশিত হয়েছে, এটা একদম ফোর্থ পিলার হিসেবে দাঁড়িয়ে গেছে। আমি তো মনে করি যে অনেকে অনেক কথা বলে, বাট আমার ফার্ম বিলিভ ডেমোক্রেসির বাইরে অন্য কিছুতে যাওয়ার কোনো সুযোগ নাই আর বাংলাদেশে। এবং এটা এনশিওর করবে, ওয়াচডগের রোল প্লে করবে মিডিয়া নিজেই। বাট এখানে আবার যেটা হচ্ছে, মিডিয়ার যে গণমাধ্যমে যে একটা বিশাল ভূমিকার জায়গা ডেমোক্রেসিকে শক্তিশালী করতে, এটা তো অপরিসীম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট এট দ্য সেম টাইম মিডিয়ার বিকাশের সাথে সাথেও এটার মধ্যেও যে কিছু আপনার ধরুন লিকেজেস বা ডাউনসাইড আছে, এটা গণমাধ্যমের কর্মী এবং বাইরে থেকে ভিতর থেকে আমরা যারা আছে, আমাদের মধ্যেই আবার সচেতন মানুষগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। সেগুলোকে আমরা রাজনীতিতেও আছে, শিক্ষকতায় আছে, রাজনীতিতে সব জায়গায় আছে, কিন্তু দায়িত্বটা নিজের জায়গা থেকে নিজেকে নিতে হবে। আমি যখন অন্যের ভুলটা ধরে দেবো নিজের জায়গা থেকে, এবং এই জায়গাটা আমি বলছি যে আত্মসমালোচনার জায়গা এবং সেই মানসিকতার জায়গাটা যদি থাকে, তাহলে কিন্তু এটা ডেমোক্রেসিকে আরো অনেক বেশি পরিশুদ্ধ করতে সহায়তা করবে। তো এইটা আমার আহ্বান থাকবে। আমি শুরু করবে কে?
না আপনি নিজের কথা বলেন, আমি ব্যক্তির কথা যে যার বলছেন। জায়গা থেকে শুরু করব, আমি তো আমার জায়গা থেকে শুরু করব, আমি আমার জায়গা থেকে শুরু করেছি, আমি আমার জায়গা থেকে কাজ করছি। শিক্ষকতার জায়গা থেকে আমি যেটা বলছি, আমি শুধু শিক্ষক হিসেবে কাজ করি না, আমি তো মনে করি যে শিক্ষক সে সবচেয়ে বেশি বড় রাজনৈতিক সচেতন ব্যক্তি হওয়া উচিত। তার একটি রাজনৈতিক অবস্থান থাকতে হবে, সচেতন একজন মানুষ, তার এটা আইডিওলজিক্যাল একটা অবস্থান থাকবে, এবং যে যে আদর্শিক অবস্থানের মধ্যে দিয়ে দেশ এবং সমাজের উন্নয়ন, মানব কল্যাণ সম্ভব, এরকম চিন্তা ভাবনা যে একজন শিক্ষক সুশিক্ষিত আলোকিত মানুষ না করেন, কে করবেন? এবং সেইভাবে সে উদ্বুদ্ধ করবেন তার ছাত্রছাত্রীদেরকেও। এবং মূল জায়গাটি আমি যেটি বলি, যেটা আমি করার চেষ্টা করি, আমি বলেছি সব সমস্যার সমাধান হয়ে যায় একটি সলিউশন যদি আমরা পাই, আমরা যদি মেক শিওর করি একটা জিনিস, যা বলবো এবং যা সমর্থন করবো সেটা যেন সত্য হয়। শুধু সত্য সত্য আর সত্য, সত্যের বাইরে আমরা কিছু বলবো না, কিছু সাপোর্ট করবো না, পক্ষে দাঁড়াবো না। আমরা কিন্তু ডিস্টর্শন প্রচুর করি, বিশ্বাস করেন। এই যে আপনি দেখেন যে আব্দুল্লাহ আবু সাইদ সাহেব একটি কথা যেটি বলেননি উনি, কিন্তু কিছু গণমাধ্যমে আসার প্রেক্ষিতে যেভাবে রিয়াক্ট করছে সংসদ সদস্যরা, পরে আমরা দেখলাম কি আসলে এই ঘটনাটি বলেনি। তো এরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত আমরাও করছি অঞ্জনদা, যেগুলো অনেকে অনেক কিছু বলে না, কি বলেছে আর কি ডিস্টর্শন ধরে। তো আমি যেটি বলতে চাই যে আমরা যদি নিশ্চিত না হই, সত্যটার পক্ষে না দাঁড়াই, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। ধন্যবাদ। একজন দর্শক আছেন, তিনি কি বলেন শুনে আসতে চাই। সুপ্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খসরু বলছিলাম কাউখালী থেকে। জি খসরু বলুন। সর্বপ্রথমে অন্যকে অভিনন্দন জানাই, আজকে জিটিভিতে প্রথম আমি কথা বলছি। আমার প্রশ্ন হলো, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, গণতান্ত্রিক চর্চা চালু রাখার জন্য বিরোধী দলের যেমনি ভাবে সংসদে যাওয়া উচিত বলে আমি মনে করি, সেখানে বিরোধী দল যাচ্ছি না, কিন্তু আমরা সরকারি দলের এমপিদের কিন্তু সংসদে যেতে দেখছি না, আর ফলশ্রুতি তারা কিন্তু ভাতা গ্রহণ করছে সব ক্ষেত্রে। সেক্ষেত্রে তাহলে সংসদকে অকার্যকর হচ্ছে না, সংসদটা হচ্ছে না। এই সম্পর্কে আমি অতিথি দুজনের কাছে আমার উত্তর আশা। আপনাদেরকে ধন্যবাদ, জিটিভি পরিবারকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও জনাব খসরু। আপনি এই উত্তরটি দিন। বিরোধী দল যাচ্ছেন, কিন্তু সরকারি দলের সংসদ সদস্যরা যাচ্ছেন না। পার্সেন্টেজ হিসাব করলে, দিন হিসাব করলে আজকে একটি বড় দৈনিকের হিসাবও দেখেছি আমরা। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে আমার সম্যক ধারণা নেই, বাট অবশ্যই যাওয়া উচিত। যদি না যান তাহলে তো ডেফিনেটলি তারা অন্যায় করছেন, এটা তো অবশ্যই। আমার যেহেতু জানা নেই এই জন্য আমি, বাট আপনার কথা ধরে নিই যদি আমি, অফকোর্স তাদের যাওয়া উচিত। মানে আমি আবার কথায় আমরা দেখেছি স্পিকার সাহেব বলেছেন, এক্স্যাক্টলি, দ্যাট ইজ ভেরি স্যাড ডেমোক্রেসির জন্য। এটা মোটেও হওয়া উচিত না এবং এটা অ্যাকসেপ্টেবল না। তবে অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে বিরোধী দলেরও যাওয়া উচিত, এবং যে যখন বিরোধী দলে থাকবে যাওয়া উচিত। মানে বিভিন্ন ধরনের একটি ঐক্যমত্য হওয়া উচিত যে আমরা যেই বিরোধী দলে যাই আমরা সংসদে যাবো। অ্যাবসলিউটলি। আরেকটা জিনিস আপনাকে বলি, আমাদের সংসদ নিয়ে অনেক কথা বলা হয় যে এখানে ঝগড়াঝাটি হয়, এ হয় সে হয়। আমাদের অনেকেরই ধারণা নাই উন্নত বিশ্বে একেবারে যাদেরকে আমরা ফলো করতে যাই ডেমোক্রেসি, তাদের সংসদে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় কি কি হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টে অনেকগুলো প্লেট আছে যে এখানে অমুককে খুন করা হয়েছে, আমাদের এখন না, আমরা ওই যদিও ট্রু, বাট এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে সেট করতে চাই না। বাট আমি সিম্পলি বলি, আমি কিছুদিন আগে একটা মুভি দেখছিলাম আয়রন লেডি, মার্গারেট থ্যাচারের উপরে, এবং ব্রিটিশ পার্লামেন্টে ওরা বিভিন্ন ধরনের যে ঘটনাগুলি ঘটেছে এটাকে যেভাবে উপস্থাপন করেছে, আপনি যদি ওটাও দেখেন, সেই তুলনায় আমাদের সংসদে খুব বেশি যোগ করছে। হ্যাঁ এক্স্যাক্টলি, কত কিছু হচ্ছে। তো সংসদের মধ্যেই সবকিছু হোক, যাই হবে যেভাবে হবে। নীলুফার চৌধুরী। জি, আমি ওনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমি বলতে চাচ্ছি যে আমরা যাই না, এটা সত্যি লজ্জার কথা, কিন্তু আমরা যখন কজ দেখাই তখন প্রত্যেকটা জিনিসের একটা কজ থাকে সুনির্দিষ্ট। এই যে আপনি অনেকগুলো কথা বললেন আরাফাত সাহেব, যে বাইরের দেশগুলো এই হচ্ছে ওই হচ্ছে, টোন হচ্ছে, তারপরেও থাকছে, দ্যাটস ওকে। কিন্তু আমাদের দেশে টোন কিছু যতটা হোক বা না হোক, তার চেয়ে বেশি হয় মরা মানুষের গল্প। যারা চলে গেছেন তারা কখনোই ফিরে আসবেন না। তাদের শুদ্ধগুলোকে আমাদের ভেতরে ধারণ করা উচিত এবং ভুলগুলোকে শুধরে দেওয়া উচিত। সেটা মহান জাতীয় সংসদে না, ওখানে প্রতি মিনিটের একটা আলাদা দাম আছে। কিন্তু আজকের যে সরকার, ওনারা মনে করেন যে বিরোধী দল না আসলেই বিরোধী দলের আর যাই পারুক বা না পারুক চেষ্টা করে যে তুমি একটা বলবা আমি একটা খামচি দিব, তুমি একটা চিমটি দিবা আমি একটা চিমটি দিব। তো ওনারা মনে করেন যে এরা যদি সামনে না আসে কেউই তো আমাদের নেতা সম্পর্কে কোনো কথা বলতে পারবে না। আমি কিন্তু ফ্র্যাঙ্কলি এটা লিগ্যাল কথাটা বলছি। আর এই যে ভাতা নিয়ে যে কথাটা হয়, আমি আজকে ক্লিয়ার করতে চাই, সংসদে যাই না আমরা, কিন্তু আমরা প্রত্যেকটা, আমি একটা স্ট্যান্ডিং কমিটির মেম্বার, প্রত্যেকটা স্ট্যান্ডিং কমিটির মিটিং আমরা যাচ্ছি, স্ট্যান্ডিং কমিটিগুলো সব চলে আসে, এবং আমরা প্রত্যেকটা সংসদের অন্য সেমিনারগুলো, ভেতরে যে সেমিনার হয় জিও এবং এনজিও প্রত্যেকের সেমিনারে আমরা যাচ্ছি,
এবং আমরা অনেক দাওয়াতে বিদেশি গেস্ট ডেলিগেট আসলে যে যেতে হয় সেটাও আমরা অ্যাটেন্ড বা বিদেশেও যাচ্ছেন, বিদেশেও যাচ্ছে অনেকেই, বাট আমি যাইনি এখন পর্যন্ত, আমি 4 বছরে একবারও যাইনি, সেটা না, কিন্তু যাচ্ছে অনেকেই, হ্যাঁ আমরা সেটাও যাচ্ছি। যাওয়াটা খারাপ কিছু না, যাওয়াটা তো খারাপ কিছু না, সেটা একজন সংসদ সদস্য যদি অন্যটা না দেখে সে বুঝবে কিভাবে আমরা তাদের চেয়ে বেটার না লোয়ার। তো সেইখানে আমরা সব জায়গায় যাচ্ছি, সবকিছু করছি, সেটার জন্য আমাদের অনারিয়াম আজকে একটা বড় পত্রিকা লিখেছে যে 1.5 লাখ টাকা নাকি বেতন পায়। আমার খুব দুঃখ লাগলো যে আমি ওই পত্রিকাটার ব্যক্তিগতভাবে ভক্ত, কিন্তু ওনারা কিভাবে লিখলেন। আমি আপনাকে একটা কথা বলছি, আমার ব্যাগটা ওইদিকে নইলে আমি সাথে করে নিয়ে আসছি, সেটা হলো আমাদের অরিজিনাল অনারিয়ামটা হচ্ছে 27,500। একটা বাংলাদেশের মিডল ক্লাসের অফিসারও কিন্তু এর চেয়ে বেশি পায়। সব মিলিয়ে আর বেসরকারি অফিসাররা, আমার তো মনে হয় আরাফাত সাহেব 1.5 লাখ টাকার নিচে পান না। আমি ফ্র্যাঙ্কলি বলছি, এখন ওইখানে। এরপরে আমি বলি টেলিফোনের ভাতা 5,000 বা 6,000 টাকা। একটা বাংলাদেশে কোন জেলায় কোন ইউনিয়নে 6,000 9,000 টাকায় কোনো অফিস মেনটেন করা যায়? অফিস ভাড়া বেয়ারা এইসব 9,000 টাকা, এবং এইখানে অন্যান্য বিল টিল সহ মিলে গাড়ির জন্য 40,000 টাকা। একটা সময় প্রত্যেকটা সংসদ সদস্যকে প্রতিদিন 10 লিটার তেল দেওয়া হতো। 10 লিটার মানে 100 টাকা লিটার তেল হলে প্রতিদিন 1,000 টাকা, 30,000 টাকার তেলই। সেইখানে যখন স্পিকার মহোদয় বুঝেছেন যে এখানে বেশি যাচ্ছে, এত তেল হয়তো ব্যবহার হয় না, উনি কি করলেন, একটা টাকার অঙ্কে দিয়ে দিলেন সমস্ত কিছু, গাড়ির মেইনটেনেন্স কস্ট, গাড়ি ঠিক করা কস্ট, গাড়ি চালানো, গাড়ির ড্রাইভার সব মিলে মাসে 40,000 টাকা। এটা তো সরকার বাঁচার জন্য কিন্তু এটা একটা নির্ধারিত জায়গায় দিয়ে দিয়েছে। আচ্ছা, সেটাও সেটার সাথে আমি এটুকু বলছি, আপনি নিজে এইখানে আছেন, আমি এই লাস্ট ভুলে যাব। আমি সেইখানে বলছি একটা কথা, যে সংসদ অধিবেশনে যে সংসদে যাচ্ছি না টাকা নিচ্ছি, ওখানে একটা জিনিস লেখা আছে, সংসদে যারা যান, যাওয়ার সময় কিন্তু সিগনেচার করতে হয়। ওই সিগনেচারটা করলে 1,000 টাকা পাওয়া যায় উপস্থিতি হাজিরার জন্য, আর যে না করে সেটা একটা অ্যাপ্রক্সিমেট টাকা 375 বা 350 টাকা। এখন 375 বা 50 পাচ্ছে। সেটা হচ্ছে যাক বা না যাক, তারা কিন্তু ঢাকায়, আজকে কিন্তু আমরা সবাই ঢাকায় আসছি, ঢাকার বাইরে যা সবাই ছিলাম বা ম্যাক্সিমাম ছিলাম। আমরা যখন ঢাকায় আসছি তার মানে আমরা তো আমাদের পয়সা খরচ করে আসছি। তো এই যে 300 টাকা একটা কাজের বড় একটা দাম। আমি বলি, আমরা কিন্তু সব মিটিং এ যাচ্ছি, আমরা সবই করছি, এবং সংসদে কি আলোচনা হচ্ছে ওটা নিয়েও কিন্তু কথা বলছি। আমি একটু বলি আপনাকে, দেখেন আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলি আপনাকে, এই যে ভাতা নিচ্ছেন কিন্তু যাচ্ছেন না, এটা আমার কাছে কোনো ইস্যু না, এই প্রশ্ন তোলার দরকার নেই। কিন্তু যখন এটা বলা হয় তখন কিন্তু নিজেকে খুব এম্বারাস মনে হয়, আমি আসছি এই জন্য আপনি নিজে না বলে আমি বলি, হ্যাঁ তাহলে আপনার জন্য সুবিধা হবে, কারণ আমি তো সংসদ সদস্য না। কিন্তু এটা ছাড়া আর অন্যান্য অনেক কারণ, বড় বড় কারণ আছে যে কারণে ধরা যেতে পারে যে কেন যাচ্ছেন না। ভাতা ইজ নট দ্য ইস্যু, রাদার এই সংসদ সদস্যের ভাতা, তারপর ট্যাক্স ফ্রি গাড়ি, এগুলো নিয়ে আমার মনে হয় কিছু কিছু মানুষ অনেক বেশি আনকাইন্ড টুয়ার্ড দেম, অনেক বেশি আনকাইন্ড সমালোচনাগুলো, এগুলো আমিও ব্যক্তিগতভাবে মনে করি না এগুলো রেশনাল। কারণ হচ্ছে কি, আমরা শুধু একটা সাইড দেখি, আর একটা সাইড দেখি না। আপনি সেক্রেটারি লেভেলে দেখেন যারা আছেন, তারা কিন্তু সরকারিভাবে গাড়ি পাচ্ছেন, গাড়ির তেল পাচ্ছেন, ড্রাইভার পাচ্ছেন। সংসদ সদস্যদেরকে আপনি বাড়ি পাচ্ছেন, সংসদ সদস্যদেরকে আপনি শুধু কি বলছেন, নিজের টাকায় গাড়িটা কিনে নিও, ট্যাক্সে শুধু দিও না, আপনি কিন্তু তাকে আর কিছু দিচ্ছেন না। তো এবং একজন সংসদ সদস্যদেরকে যেভাবে রান অ্যারাউন্ড করতে হয় তার এলাকা বিভিন্ন, যে তার যে কমিটমেন্টের জায়গাটা, কিছু কাছে থেকে যদি কিছু সংসদ সদস্য দেখেন আপনি দেখবেন এটা কিন্তু বিশাল কমিটমেন্টের একটা জায়গা। তো আমরা কেন জানি খুব বেশি সংসদ সদস্য রাজনীতিবিদদের প্রতি আনকাইন্ড হয়ে পড়ি, অনেক বেশি সমালোচক হয়ে পড়ি। তা আমি এটাকে সমর্থন করি না, এবং যতটুকু সুযোগ সুবিধা সরকারিভাবে সংসদ সদস্যরা নেন, এটা যে খুব বেশি কিছু, এটা আমি একেবারেই মনে করি না। এই ধরনের তুচ্ছ সমালোচনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। রাদার একটু বিগার পিকচারে আমাদের দেখা উচিত যে কেন সংসদে যাওয়ার কালচারটা তৈরি করা দরকার ফর বোথ দ্য পার্টিস, নট অনলি ফর বিএনপি। তো সেইখানে এসে আপনি আবার যেটি বললেন যে মানে এক্সকিউজই আমি বলবো, যেটিকে আমি মাঝখানে একটা লাইন বলি আরাফাত ভাই, সেটা হলো আমি কয়েকদিন আগে শুনলাম যে জয়েন্ট সেক্রেটারি লেভেলের যারা অফিসার, জয়েন্ট সেক্রেটারিদেরকে 20 লাখ করে টাকা দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে গাড়ি কেনার জন্য। এখন নাকি সমস্ত গাড়ির দোকানগুলো জয়েন্ট সেক্রেটারিদের ভিড়ে, কারণ অনেক জয়েন্ট সেক্রেটারি, এবং তাদেরকে প্রতি মাসে 30,000 টাকা দেওয়া হবে গাড়ির সার্ভিস পারপাস। তো একজন জয়েন্ট সেক্রেটারি যদি 30,000 টাকা পায়, একজন এমপি, আমি যে এলাকায় কাজ করি সে এলাকায় ভোটার হচ্ছে প্রায় 4.5 লাখ, 4.5 লাখ ভোটারের বাড়ি যাওয়া ইম্পসিবল। এটা আমি বুঝি না যে একটা, আমি আপনাকে একটা এক্সাম্পল বলবো। আমি ফেলোশিপ করতে গিয়েছিলাম গত বছর আমেরিকায় স্টেট ডিপার্টমেন্টে। সেখানে নর্দার্ন ইউনিভার্সিটি, আপনি র্যাঙ্কিং এ জানেন যে 10-এর মধ্যে মনে হয় আছে। নর্দার্ন ইউনিভার্সিটিতে আমার একটা মিটিং ছিল, সেই জায়গায় গিয়ে আমি একটা বাঙালি মেয়েকে পেলাম। ওদের টিচাররা আমার জন্য একটা বাঙালি, ওখানে যে পড়ে 2-1 জন, তো ওই মেয়েকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি পড়ো, আমার তো ভালোই লাগলো, ওখানে ও পিএইচডি করছে।
বলে আমি নাচের উপর পিএইচডি করছি। আমি তো একটু অবাক হয়ে গেলাম। তো আমি বললাম যে নাচের উপর এখানে, বলে জানেন না আপা এখানে বই টই পাওয়া যায় না, ঢাকায় গেলে আপনি তো সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন, একটু বই টইয়ের জন্য বলবেন, আর ইন্ডিয়াতেও ভালো নাচের উপর বই নেই। আমি তাহলে তুমি এই সাবজেক্টে ভর্তি হলে কেন? তখন আমি বুঝলাম যে ও শুধু সঙ্গে পিএইচডিটা লাগানোর জন্যই কিন্তু ভর্তি হওয়া। এবং আমি বললাম তুমি এখন কি করছো? ওর টিচার হলো টেক্সাসের, ফ্রম টেক্সাস টিচার, ওকে হিস্ট্রি পড়াচ্ছে যেহেতু নাচের বই নাই। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার বাবা কি করে? তো সে বললো যে আণবিকে চাকরি করতে রিটায়ার্ড। বললাম তোমার মা কি করে? বললো একটা ইংলিশ স্কুলের নাম বললো যে সেখানে টিচার। তা আমি ধরে নিলাম যে মা এবং বাবার বেতন 1 লাখ টাকা সর্বোচ্চ মায়ের হতে পারে, বাবার 50,000। এখন দুইটা বোন ওরা এই টাইপের ইউনিভার্সিটিতে পড়ে যেখানে প্রতি বছর $50,000 টিউশন ফি লাগে উচ্চশিক্ষায়। তো সেই জায়গায় মেয়েটা আমাকে আসার সময় ওই ইংলিশ ওদের টিচারের সামনে আমাকে ইংরেজিতে বললো যে তোমাদের দেশে তুমি একজন এমপি, আমার জন্য একটু বলি, একটু শেষ করি, আমাদের জন্য কি রেখে গেল তোমাদের সাথে যে আমাদের গ্যাপটা। আমার এত খারাপ লাগলো যে ওই বিদেশি লোকের সামনে, আমেরিকার সামনে তো আমার বলার কোনো কারণ ছিল না। বুঝতে পেরেছি আপনি আমরা একটু বেশি ব্যক্তিগত জায়গায় চলে যাচ্ছি। আমি ওকে বললাম যে যেই দিন তুমি তোমার বাবা এবং মাকে বলতে পারবা যে তোমাদের আর্নিং সোর্স কি, সোর্স অফ ইনকাম কি, সেই দিন তোমাদের সাথে ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার কথা। আপনি একটু আবেগাক্রান্ত হয়েছেন। এই যে একজন আমলা, সে কত টাকা ইনকাম করলে দুইটা ছেলে মেয়ে? নীলুফার চৌধুরী মনি একজন দর্শক আছেন, আমি তার কাছে যাব। আচ্ছা এই বিষয়ে আমি আসবো আপনার কাছে, দর্শকের কাছে আগে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুনামগঞ্জ থেকে মুক্তার বলছিলাম। জি বলুন। আমি প্রথমত আপনাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি আপনার টক শোটা বরাবরই দেখি আর অনেকবার ট্রাই করতে এই জীবনে প্রথম যে করতে একটা। ধন্যবাদ, আলোচনায় চলে আসি, প্রশ্নে চলে আসি। আর আমার প্রশ্ন হচ্ছে নির্বাচনের মনির কাছে, যে ওনাকে আমি অনেক টক শো দেখছি, অনেক টক শোতে অনেক উত্তেজিত সুরে কথাবার্তা বলতো। রিসেন্টলি আমি বেশ ভালো বাট বাণিজ্য ভাষায় কথাবার্তা বলতে দেখি, তাই আমার খুব ভালো লাগে। আর ওনারা কি পারতো না আজকে সংসদে যোগ দিতে? অন্তপক্ষে কি হয় কি বলে সরকারি দল। ধন্যবাদ, বুঝতে পেরেছি। আপনি কি পারছেন না সংসদে যোগ দিতে? আপনার উপরে তো নির্ভর করে। বুঝতে পারিনি, আমি এক লাইনে শেষ করে দিই। আপনি পারছেন না সংসদে যোগ দিতে পারে, কিন্তু সংসদীয় দলের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আমি আসলে খুব আশাবাদী ভাই, আমি আসলে প্রত্যেকটা রাজনীতিবিদের শেষ লক্ষ্য থাকে সংসদে। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনার আশাবাদ। অনেকক্ষণ আপনি বলেছেন, আমরা জনাব আরাফাতের কাছে যেতে। না, এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই যে ইভেন সেক্রেটারি লেভেলে বা জয়েন্ট সেক্রেটারি লেভেলে যারা কাজ করছেন বাংলাদেশে, ওনাদের ব্যাপারে যে সমালোচনাগুলি হয় সেই ব্যাপারটা আমার কাছে আনকাইন্ড মনে হয়। আপনি ইন্ডিয়া বা পাকিস্তানে যান, তাদের যে স্যালারি স্ট্রাকচার দেখেন, যে প্যাকেজ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি তো ম্যানেজমেন্টের ছাত্র হিসেবে আপনাকে বলছি, একজন মানুষের কাছ থেকে আপনি কাজ আদায় করবেন, মোটিভেট করবেন, তার কিছু অর্থনৈতিক নিশ্চয়তা এবং নিরাপত্তার জায়গাগুলি খুব ইম্পর্টেন্ট। কারণ আপনাকে বুঝতে হবে যে 1000 মানুষ মিলে 24 ঘন্টা খেটে যে রেজাল্ট প্রডিউস করতে পারে না জাতির জন্য, কিছু মানুষ কিছু ইম্পর্টেন্ট জায়গায় পলিসি মেকিং এর মাধ্যমে কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। এই ব্যাপারগুলি কিন্তু ঘটে। যার জায়গায় প্রশ্ন করতে চাই আপনাকে আমি, সংসদ সদস্যরা নিশ্চয়ই জনগণের ভোট পাচ্ছেন, সচিব মহোদয়রা নিশ্চয়ই রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, কিন্তু একদম নিম্নবর্গের মানুষ আমাদের দেশের যারা, ধরুন কৃষক, তাদের কোন সুবিধাটা দিতে পারছি আমরা? আমি এই সরকার বলছি না, আমাদের এই রাষ্ট্র দিতে পারছে না। সার্টিফিকেট মামলাগুলো কিন্তু তাদের তোলার জন্য ঘুরতে হয়, 500-700 টাকার জন্য তাদের পালিয়ে বেড়াতে হয়। সেই জায়গায় বিবেচনা করে কি শীর্ষ পর্যন্ত দেখা উচিত না? না, অ্যাবসলিউটলি। এখানে তো দ্বিমতের কোনো সুযোগ নেই। আমাদের প্রত্যেকটা লেয়ারে, আমাদের যেহেতু তৃতীয় বিশ্বের দরিদ্র দেশ এবং এখানে পলিটিক্যাল কমিটমেন্ট আছে, আবার কোথায় যে জানি রেসপন্সিবিলিটি বিষয়গুলি সবকিছু নিয়ে, বাট তার মধ্য দিয়ে আবার কিন্তু অনেক এগুচ্ছিও আমরা। আমি একেবারে হতাশা মানুষ থাকে না। এক্স্যাক্টলি। এবং যেমন ধরুন আপনার গ্রাম পর্যায়ে কিন্তু বেশ কিছু কাজ হচ্ছে, কৃষক পর্যায়ে অনেক সেবা কিন্তু তারা কুইকলি পাওয়ার মতন বেশ কিছু আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, ইউনিয়ন সার্ভিস সেন্টারগুলি ডেভেলপ করেছে, তার সাথে জেলার যে কানেকশনসগুলি, সরকারি যে সেবার জায়গাগুলি, এটা অন দ্য গ্রাউন্ড আমি নিজে ঘেটে দেখে বলছি আপনাকে। আমি কোনো রাইট সে জায়গা থেকে। তারপর আপনার কৃষি মজুরদের রিয়েল ইনকামও কিন্তু বেড়েছে। আপনার ধরেন 6-7 বছর আগে তারা যে আর্ন করতো 3 থেকে 4 কেজি চাল কিনতে পারতো, এখন 7-8-9 কেজি পর্যন্ত চাল কিনতে পারে। এই ডেভেলপমেন্টগুলি ঘটেছে। আপনি দেখেন ফরেন রেমিটেন্স যে বাংলাদেশে আসছে, আসার ফলশ্রুতিতে ডলার তো বাংলাদেশ ব্যাংকে থেকে যাচ্ছে, কিন্তু ইকুইভ্যালেন্ট $14 বিলিয়ন টাকা তো ছড়ে যাচ্ছে কোথায়? এগুলো তো ডাক্তার ইঞ্জিনিয়ারদের আর্ন করা না, সেই দরিদ্র মানুষ পাঠাচ্ছে না, এগুলো চলে যাচ্ছে কিন্তু আপনার গ্রামে গঞ্জে মফস্বলে। কাজে এটা কিন্তু এক ধরনের রোল শিফট, হ্যাঁ অফকোর্স, এবং এটা ইকোনমিকে কিন্তু এগিয়ে নিচ্ছে। তবে অ্যাট দ্য সেম না, যেটা বলছিলাম যে ইভেন জয়েন্ট সেক্রেটারি বা ব্যুরোক্রেসি যারা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় সমালোচনা করতে আনকাইন্ড হয়ে পড়ি। তাদের ক্ষেত্রেও যে সবকিছু
মানে একবার যৌক্তিক প্যাকেজ আমরা দিতে পারছি সেটা পারছি না, আমাদের সেই ঘাটতি সেই সীমাবদ্ধতা আছে, বাট ইভেন্চুয়ালি আমাদের সেটা করতে হবে। যদি প্রপার কন্ট্রিবিউশন আমরা এক্সপেক্ট করি তাহলে প্রপার কম্পেনসেশন ইজ ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার বেসিক জায়গাটি সেটি। তো আমি মনে করি যে এই জায়গাগুলোতে আমাদের রেশনাল হওয়া দরকার, কি পলিটিশিয়ান কি ব্যুরোক্রেসি। তো এই জায়গাগুলোতে অনেক সময় আমরা অনেক রেটরিক্স নির্ভর হতে যে একটু আনকাইন্ড হয়ে পড়ি, মানে কিন্তু এখানে যুক্তিগুলো হারিয়ে আমি সেই পক্ষটা নেই যে পক্ষের প্রতিনিধি এখানে নেই, যে আমরা ন্যাশনাল হবো তাদের প্রতি, কিন্তু কারা হবেন ন্যাশনাল? আমাদের সেই সবাইকে মানুষগুলো যারা একবার ভোট দিচ্ছেন, ভোট দেওয়ার পর দেখছেন সংসদে যান না তারা, যারা একবার পরিশ্রম করছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, দেখছেন যে আমি সৌদি আরবে পরিশ্রম করে পয়সা পাঠাচ্ছি, আর আমরা কথিত ভদ্রলোকরা আমাদের সন্তানকে বিদেশে পড়াতে পয়সা পাঠাচ্ছি, তারা ন্যাশনাল হবেন না? যারা এই শীর্ষে বসে আছেন তারা ন্যাশনাল হবেন। যে এখন এখানে যেটি হচ্ছে না, আমি সবার ক্ষেত্রেই বলছি রেশনাল হওয়ার উপর থেকে নিচে বোধহয় হতে না, অফকোর্স সবার ক্ষেত্রে রেশনাল হতে হবে, আমি সেই জায়গা থেকেই বলছি। বিদেশে পড়তে পাঠানোর মধ্যেও কোনো খারাপ কিছু আছে বলে মনে হয়। যেমন ধরুন আমি আপনাকে পার্সোনালি বলি, আমি নিজে বিদেশে পড়েছি, কিন্তু খুবই স্বল্প পরিমাণ টাকা নিয়ে গেছি বিদেশে, কারণ বাকি আমি জানি বিদেশে কিন্তু অনেক ধরনের মেকানিজম আছে, আমাদের অনেক সময় বাইরে থেকে $50,000 হিসাব দিচ্ছিলেন না। আমি কিন্তু ওই মেয়েকে এটাও জিজ্ঞেস করেছি, আমি আপনাকে একটু বলি, আমার অভিজ্ঞতা থেকে বলি আপনাকে, না সেটা কেস টু কেস মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আদারওয়াইজ যেমন ধরেন আমার একটা অ্যাসিস্ট্যান্টশিপ ছিল, আমার টিউশন ফিস 1/3 ছিল, স্কলারশিপের অনেকে ছোটখাটো চাকরি করে পড়ছেন, এবং আপনাকে আমি বলি, আমি নর্মালি সবাই 40 ঘন্টা কাজ করে, আমি 50 ঘন্টা 60 ঘন্টা কাজ করেছি, আমি পড়িয়েছি আমার। তো এই ধরনের অনেক সিস্টেম আছে, কিন্তু অনেক ছাত্ররা আছে যারা অনেক খাটাখাটনি করে টিউশন ফিস জোগাড় করে মানে খুব কষ্ট করে থেকে পড়াশোনা করছে, এবং ইভেন্চুয়ালি আমি যেটা মনে করি বাইরে যে পড়াশোনার যে ইন্টারন্যাশনাল এক্সপোজারটা কিন্তু ইটস ইম্পর্টেন্ট, এই আজকে যে গ্লোবালাইজ যে সিস্টেমটা, কারণ আপনি যে ওদের সাথেও তো আপনার নেগোশিয়েট করে পেরে উঠতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম ইভেন্চুয়ালি আপনার কিন্তু দেশের জন্য ফিরে আসার প্রয়োজন আছে, এবং দেশের জন্য দেশের কথাটা মাথায় রাখা দরকার আছে। আমার ছাত্ররাও যারা দেশের বাইরে যায় এবং অনেকে এসে বলে যায় যে স্যার যাচ্ছি বা সামথিং, আমি ওদেরকে প্রথমে একটি কথা বলি যে যাও, আমি দোয়া করি এবং এটি আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে আসো, কিন্তু পারলে দেশে ফিরে আসো, আর যদি ফিরতে না চাও নিতান্তই, তাহলে বাইরে থেকেও দেশের জন্য একটু ভেবে কিছু করার চেষ্টা করো। এক্স্যাক্টলি। একজন দর্শক আছেন, শিওর। সুপ্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। হ্যালো ম্যাডাম, মনিক তো বলছিলাম। জি বলুন। যে আপনারা সংসদেও যাচ্ছেন না, পদত্যাগ করছেন না, আমার মনে হয় আপনাদের সংসদে পদত্যাগ করলে এই মত সবচেয়ে বেটার। সে ব্যাপারে আপনার কি মতামত? যাচ্ছেন না পদত্যাগ করছেন? আপনি দর্শক, আপনি আপনার কথা বলতেই পারেন, এটা গণতান্ত্রিক দেশ, আমি এখনো মনে করি। তবে আমি আপনাকে খুশি করার জন্য না, আমি ব্যক্তিগতভাবে ওটাই মনে করতাম আপনার কথা, যে আমি তো আসলে এমন কিছু না যে না গেলে কিছু একটা করা তো বড্ড বিব্রতকর প্রশ্ন, উত্তরটি দিন, শেষ করুন। উত্তরটা এরকমই যে আমরা আপনার কথা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশ্যই পাঠাবো, এবং আমার ধারণা বিশ্বাস যে ওনারাও দেখছেন টেলিভিশন, সো আমার মনে হয় যে এটা প্রতিক্রিয়া আমরা জানতে পারবো, নেক্সট আমরা বলবো। কিন্তু আপনার এই প্রতিক্রিয়া মধু সাহেবের কাছে যে হারিয়ে যাবে, তখন অন্য জায়গায় চলে যাবে, ডিরেকশনে ঘুরে যাবে, এখানে কৌশল ষড়যন্ত্র হতে পারে। তো আমি যেটা আপনার স্পিডটাকে আমি অ্যাপ্রিশিয়েট তো করছি। আমি যেটা বলছি যে আপনি কিছুক্ষণ আগে বললেন কৃষকদের কথা, কৃষকদের অনেক সুফলতা আসছে, আমি অস্বীকার করব না। এই বিশ্ব, গ্লোবাল বিশ্ব এখন হাইব্রিডের বিশ্ব, যেখানে আগে 5 মণ ধান হতো, ওখানে এখন 40 মণ ধান হয়, সেটা ঠিক আছে। কিন্তু বর্তমান গভর্নমেন্ট যে হারে তেলের দামটা বাড়িয়েছে, কৃষকদের যে ভর্তুকির নামে ওরা কিন্তু মাঠ পর্যায় লেভেলে কুইক পাওয়ার কুইক রেন্টালে যেভাবে তারা ভর্তুকি পাচ্ছে, সেইভাবে কিন্তু আমাদের কৃষকরা ভর্তুকিটা পাচ্ছে না। এবং আপনি একটা জায়গায় আমি কষ্টের সাথে বলছি, 9,000 টাকার জন্য ঋণের জন্য অঞ্জনদার কথা মতো কৃষকরা আত্মহত্যা করছে। আজকে বাংলাদেশে একটা কৃষক কিছুদিন আগে 9,000 টাকার জন্য আত্মহত্যা করেছে, ব্যাংকের অত্যাচারে সহ্য করতে না পেরে। তার 9,000 টাকা, যেখানে 1,000 কোটি টাকা চলে যাচ্ছে হলো অবশ্যই গ্রামীণ ব্যাংক, তো অবশ্যই না, সরকারি ব্যাংকে যে 5,000 টাকা পরবর্তীতে 8,000 9,000 টাকা হয়েছে, সেখান থেকে। কারণ একটা কৃষক জানে না কিভাবে বাঁচতে হয়, কিভাবে টাউটারি করতে হয়। আমি সেই জায়গায় যাব না, আমি যাচ্ছি সেই জায়গায় একজন, আপনার চালের দামের কথা বলছি আমি, যে চালের দাম, যে চাল 1 মণ চাল আপনি বললেন 300 টাকা একজন কর্মচারীর মজুরি, খুবই ভালো, অ্যাপ্রিসিয়েট করার মতো কথা। কিন্তু 1 মণ ধানের জন্য কয়টা কর্মচারী লাগে আপনি কি জানেন? 620 টাকা বা 650 টাকা মণ ধান যে কৃষকের পড়ে যায় খরচে, সেই কৃষক যখন বাজারে গিয়ে নিম্ন ভোগী হিসেবে বাজারে বিক্রি করে যখন 420 টাকায় ধান, চালের দাম হু হু করে বাড়ে, কিন্তু ধানের দাম বাড়ছে না। ধানের দাম তখনই বাড়ে যখন মধ্যস্বত্বভোগীর হাতে চলে যায়।
সেই নিয়ে আপনারা কি কোনো কথা বলেছেন কিনা? এবং এই যে এই কৃষকরা আজকে জমি আবার তারা কমিয়ে দিচ্ছে এই কারণগুলোর জন্য, যে কৃষকরা পথে বসে যাচ্ছে, তাদের দিনকে দিন তেলের দাম বাড়ছে। আপনারা বর্তমান সরকার বলেছিল যে বিনামূল্যে সার দিব, আজকে সারের দাম বিএনপির সময় 250 টাকা সার, আজকে 1100 টাকা, তারপরেও নাকি অনেক টাকা ভর্তুকি যায়। তো এই 1100 টাকা কৃষক কিন্তু ভর্তুকি বুঝে না। আপনি কিছুক্ষণ আগে দায়িত্বশীলতার কথা বলেছেন, কৃষকের শিক্ষকের দায়িত্বশীলতা, আমি সেই জায়গাটায় আবার ফিরে যাচ্ছি। একটা সাগরে এক জাহাজ চাল ডুবে গেলে প্রতিক্রিয়া 2 মাস পরে দেশে পড়ে, কিন্তু 2 টাকা চালের দাম রাস্তায় যখন বেড়ে যায় হুট করে, আজকে একরকম কালকে একরকম, তখন কিন্তু ওই গরিব জনগণের কাঁধে পড়ে। আজকে আপনি যে সময়টা বললেন ইকোনমিক্যাল অবস্থাও খুব ভালো, আজকের একটা পত্রিকায় লিখেছে 6.5 মাসে রেকর্ড 12,000 কোটি টাকা সরকারের ব্যাংক ঋণ, ঋণের 80% দীর্ঘমেয়াদের, তরল্য সংকট আরো প্রকট হবে। আপনার কথাতেই ফিরে আসছি যে রেমিটেন্সের টাকায় যদি এই দেশ চলে, তাহলে এই দেশে রেমিটেন্সের সেই আমার দুর্ভাগা ভাইদের যারা সবকিছু কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছে, সেই টাকা বিদেশ আবার চলে যাচ্ছে, হয় আপনি শেয়ার বাজারের নাম করে, না হয় হলমার্কের নাম করে, না হয় দেশটিনির নাম করে, এই যে চলে যাচ্ছে। এবং আমি সেইখানে বলতে চাচ্ছি যে দায়িত্বশীলতার কথাটা আসছে, আবারও বলছি, একজন পুলিশ যখন পুলিশ অফিসার 20 লাখ টাকা ঘুষ দিয়ে যখন ঢাকায় ট্রান্সফার হয়, তখন ওই 20 লাখ টাকা তোলার জন্য প্রথম 3 মাসে মিনিমাম 20টা খুন হয়। কিন্তু একটা শিক্ষক যখন ঘুষ দিয়ে যে মুফাসল থেকে ঢাকা কলেজে বা ইডেন কলেজে আসে, তখন হয়তো 2টা স্টুডেন্ট বা 20টা স্টুডেন্টের কাছ থেকে অন্যায়ভাবে সে টিউশনি করে সে তার টাকাটা তুলে। সো আপনাকে বুঝতে হবে, কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়। এখন আপনি পুলিশকে প্রমোশন দিয়ে পুলিশকে নিয়ে এসে আপনি 20টা মার্ডার করাবেন না, শিক্ষককে নিয়ে এসে আপনি এই কাজ করেন। আমি খুব ছোট করে বলি যে ইকোনমি নিয়ে যেটি বললেন আপনি, এটা আসলে খণ্ডিত চিত্র। ইকোনমিকে এভাবে আসলে দেখলে শেষ 3 মিনিটে বলা কঠিন, এটা সম্ভব না। এই যে তারল্য সংকট, এটা যে পজিটিভ ইন্ডিকেটর না নেগেটিভ, এটা আপনার পূর্ণাঙ্গ পিকচার দেখলে আপনি বুঝবেন। একটা ভালো ঘটনা ঘটতে যাচ্ছে বলে একটা সংকট ঘটতে পারে। ইকোনমি কিন্তু আপনার স্ট্রেট লাইন না, এটা কিন্তু ফ্লাকচুয়েট করে। আসলে আমি একটা লাইন শেষ 2 মিনিট আছে। একজন শিক্ষকের প্রবলেমটা কি জানেন? একজন শিক্ষক সকল সাবজেক্টের শিক্ষক। এখন বিদ্যুতের কথা বললে আপনি সেটারও শিক্ষক, আপনি অর্থনীতির কথা বললে সেটারও শিক্ষক, ইসলামী ইতিহাসের কথা বললে সেটারও শিক্ষক। কিন্তু আমি শিক্ষক হিসেবে কথা শুনতে চাচ্ছি না, জনগণের কাজে লাগে আমরা এমন কথা বলতে চাই। আমি কাজের কথাটাই বলছি। আমি যেটা বলছি, দেখুন, সব বিষয় নিয়ে আমি কথা বলবো না। যে বিষয়টা আমি জানি, যে বিষয়টা নিয়ে আমি স্টাডি করেছি, যেটা নিয়ে আমি পড়াশোনা করেছি, জেনে শুনে সেটা নিয়ে বলবো এবং সত্য কথাগুলি বলবো। এবং আপনি এটা ডাবল চেক করে ডকুমেন্টসে আসেন, আমরা বসি, আমি প্রমাণ করে কথাগুলি বলবো। হ্যাঁ, তো বলার জন্য তো আমি বলবো না, আমি বলিও না। এখন যেটি হচ্ছে যে ইকোনমি এই ধরনের বিশ্লেষণগুলি খুবই দুর্বল বিশ্লেষণ। এগুলো আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং, এগুলো অলমোস্ট এটাকে বলবো যে পলিটিক্যাল প্রোপাগ্যান্ডার জন্য ইকোনমিক্সকে ব্যবহার করা। তারল্য সংকট কেন হচ্ছে, তার পেছনে কারণগুলো কি দেখতে হবে। এবং আজকে তারল্য সংকট যদি ঘটতে যায় এবং সরকার যে ঋণ নিচ্ছে, আচ্ছা ঠিক আছে, সরকার যদি এটা অ্যাভয়েড করতে গেলে সরকারকে যে কাজগুলি করতে হতো না, সেটি না করলে কি আমাদের ইকোনমি আরো ভয়াবহ ক্ষতির দিকে যেত কিনা, সেই বিচার তো আমরা করলাম না এই আলোচনায়। আমি শুধু একটি দিক দেখিয়ে দিলাম, তাহলে তো হলো না। আমি কি বুঝাতে পেরেছি? তো এই যে এইভাবে খণ্ডিত বিশ্লেষণ ইকোনমির আসলে হয় না। অনেক ইনিশিয়েটিভ গভর্নমেন্টকে নিতে হয়, যার ফলশ্রুতিতে কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয় ইকোনমি, কিন্তু আরো বড় ক্ষতির হাত থেকে বাঁচার জন্য। কাজে আপনাকে পূর্ণাঙ্গ ক্যানভাসে জিনিসটি দেখতে হবে, নাহলে আপনি সত্য আবার হারিয়ে যাবে। তখন আমি আবার মিথ্যার সাথে মানে আমার সহবাস হয়ে যাবে, বসবাস যেটাই বলেন হয়ে যাবে। তো এখানে আমি বারেবার আবার এমফাসাইজ করবো একটা জিনিস, ইকোনমি নিয়ে বলেন, পাওয়ার সেক্টর নিয়ে বলেন, যাই নিয়ে বলেন, সত্য কথাটা বলতে হবে। সত্য কথাটা আমরা বলছি না, হয় না জানার জন্য বলছি না, ভুল বোঝার জন্য বলছি, অথবা বলতে চাই ডেলিবারেটলি বলছি। যেমন আপনি কুইক রেন্টালে যদিও অনেক আলোচনা হয়েছে, তার ছোট্ট করে একটা জিনিস বলি, আমরা কেউ কি জানি, এটা অনেকেই জানি না যে কুইক রেন্টালের সাথে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা সবাই এই কথা বলে যাচ্ছি। বিদ্যুতের মূল্য বৃদ্ধির সাথে আমি জাস্ট লাস্টে 3 সেকেন্ডে বলি, বিদ্যুতের আপনাকে আজকে আমি বলি ক্লিয়ারলি, আপনি যদি অনেস্টলি আমার এটা মানে লজিক্যালি শুনতে চান, বিদ্যুতের মূল্য বৃদ্ধির সাথে সম্পর্ক হচ্ছে আপনি এর জ্বালানি হিসেবে কি ব্যবহার করছেন তার। আপনি কুইক রেন্টাল অনেক প্রজেক্ট আছে, আপনি কি জানেন, আপনাকে আমি দেখিয়ে নিয়ে আসবো, যেগুলো গ্যাস দিয়ে বিদ্যুৎ প্রডিউস করে এবং যার মূল্য অনেক কম। এবং সরকারি অনেক প্ল্যান্ট আছে, প্রকল্প, যেগুলো তেল ভিত্তিক, যে মূল্য অনেক বেশি।
তাহলে কুইক রেন্টালের সাথে যে কোনো সম্পর্ক না, ধন্যবাদ। এই কথা নিশ্চয়ই কনস্ট্যান্টলি মিথ্যা কথা বলা হচ্ছে। সম্পর্কটা কিসের উপর এই সেটা যে বলেন। জ্বালানির উপর শেষ করতে হবে। জ্বালানি যদি জ্বালানির তেল হয়। দামটাই তো 5 বার বাড়িয়েছে। ধন্যবাদ। শেষ আপনি করতে চলে গেলেন হবে। এমন একটি জায়গায়, এই প্রশ্নের উত্তর এটাই আপনাকে তো আমি দিতে পারি। আমরা তো জানতেই যাবো, এটাই আমার কাজ। আমি দিতে পারি, কারণ আমাকে নীলুফার সময় ইসলাম চৌধুরী এই নিয়ে আপনাকে আরেকদিন clear আমাদের করে বসতে দিন। হবে। ধন্যবাদ মোহাম্মদ এ আরাফাত, ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি এমপি। দর্শক, আজ এ পর্যন্তই। আমরা অনেক কথাই বলছিলাম, রাজনৈতিক সমঝোতা থেকে কৃষক, কৃষক থেকে শ্রমজীবী মানুষ, সেখান থেকে শিক্ষা, সংসদ সদস্যদের কি প্রাপ্য কি অপ্রাপ্য, প্রজাতন্ত্রের কর্মচারীদের কি প্রাপ্য অপ্রাপ্য, এই নিয়ে আমরা কথা বলছিলাম। সব কথা থেকে আমরা যদি একটু ঘুরে তাকাই আমাদের ইতিহাসের দিকে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত একটি দেশ, এবং যে জাতিসত্তার ইতিহাস রয়েছে ভাষা আন্দোলনের, গণভুত্থানের, সেই জাতিসত্তার বোধহয় থেমে থাকার কথা ছিল না, থেমে কিন্তু নাই। এগিয়ে চলতে, এবং এগিয়ে চলার শর্ত হচ্ছে সমঝোতা। আমরা বিশ্বাস করতে চাই নিশ্চয়ই সেই সমঝোতা প্রতিষ্ঠিত হবে। আসুন আজ সেই বিশ্বাস নিয়ে শেষ করি। শুভরাত্রি।